হ্যালো বন্ধুরা, মার্কেট বুলেটিন উইথ সৌমেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ব্যাঙ্ক নিফটি নিয়ে ডিসকাশন করবো, আগামীকালে কীরকম থাকতে পারে এবং কিছু স্টকস নিয়ে আলোচনা করব, কারণ আমরা স্টকসটাকে রিসেন্টলি ইনক্লুড করেছি এই ডেলি আপডেটসে সেকশনে। তো চলুন শুরু করা যাক। তো ভিডিওতে শুরু করার আগে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। যারা আমাকে অনেক দিন ধরে ফলো করছেন তাদেরকে বলে রাখি, মার্কেট নিয়ে লঙ্গার টার্মে আমি কিন্তু বেয়ারিশ। আমি কিন্তু বুলিশ সিনারিও শুধুমাত্র শর্ট টার্মে, ছোটোখাটো শর্ট টার্মের জন্য আমি শুধু বুলিশ সিনারিওর কথা বলি। বুলিশ সিনারিও মানে আমি লং টার্মের কোনো বুলিশ সিনারিওর কথা বলছি না কিন্তু এই মার্কেটে। কারণ মার্কেট সম্পর্কে যদি কেউ বলে, যে আমাকে জিজ্ঞেস করে যে এক বছরে মার্কেটকে কীরকম দেখছেন, আমি বলি ফুল বিয়ারিশ মানে খুবই বিয়ারিশ মার্কেট। এবং ক্র্যাশের সিনারিও প্লে হতে পারে আগামী দিনে। এখান থেকে যদি 27,000ও চলে যায় নিফটি, সেখান থেকেও আমি বলবো মার্কেট ক্র্যাশ করতে পারে এবং এই 21,000 22,000-এর জন্য আবার চলে আসবে ইজিলি, এবং খুব স্পিডে আসবে। তখন সেই প্রবাবিলিটিও তখন আরও বেড়ে যাবে। আর এখান থেকেও অবভিয়াসলি আসতে পারে, এখান থেকে হতে পারে, 100 পয়েন্ট ওপর থেকে আসতে পারে। কিন্তু মুদ্রা কথা, আমি মার্কেট নিয়ে বেয়ারিশ। হতে পারি আমি ভুল, সেই ভুলটা আমার জন্যই থাকবে, তার জন্য কোনো অসুবিধা নেই। মার্কেট যদি সেটা আমাকে ভুল প্রমাণ করে যে মার্কেট এখন নতুন কোনো বুল রানে শুরু হয়েছে, সেখানে আমার কিছু করার নেই, আমাকে সেটা মেনে নিতে হবে। কিন্তু আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে আমি মার্কেটের প্রতি বেয়ারিশ। আর জেনারেলি আপনাদের বলে রাখি, বুল মার্কেট শুরু হয় খুব খারাপ নিউজের, মানে খুব খারাপ সেন্টিমেন্ট যখন মার্কেটে থাকে, বা আশেপাশে নিউজ যদি খুব খারাপ থাকে, সেই সময় কেউ বিশ্বাস করবে না সেই ওপরের চালকে, তবেই সেই বুল রানটা শুরু হয়। যেটা শুরু হয়েছিল ফার্স্ট, আমার চোখে দেখা সবথেকে বড় বুল রান শুরু হয়েছিল 7,500 নিফটি থেকে, যেখানে কোভিডের লো যখন মেরেছিল মার্কেট ফার্স্ট, সেখান থেকে যে বুল রানটা শুরু হয়েছে, তখন কিন্তু কারোর ক্ষমতা ছিল না মার্কেটে হাত লাগানো। কেউ সেই র্যালিটাকে বিশ্বাস করতো না, অবিশ্বাসের একটা র্যালি ছিল সেই সময়। তো মার্কেট অ্যাকচুয়াল বুলিশ সিনারিও প্লে ওই 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 এরকম একটা খারাপ সিনারিওতে করে। এখন তো চারিদিকে সব ভালো নিউজ, আরবিআই কন্টিনিউ লিকুইডিটি প্রদান করে যাচ্ছে, ব্যাঙ্কগুলোকে সেফগার্ড করে যাচ্ছে, চারিদিকে এখন সব ঠিক আছে। কিন্তু হ্যাঁ, আশেপাশের নিউজ ভালো মন্দ মিশিয়ে রয়েছে। যেমন রিসেন্টলি গতকাল শুনছিলাম যে ট্রাম্প আবার 200% ট্যারিফ লাগাতে পারে, এই প্রবাবিলিটি দেখাচ্ছে যে 200% ট্যারিফ ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওপর লাগাতে পারে। তো আপনারা যারা জানেন যে ফার্মা কিন্তু বিগেস্ট ইম্পোর্ট আমাদের ইন্ডিয়াতে, ইউএসএতে করে, কারণ ইউএসএতে ওখানকার কোম্পানি ওষুধের দাম অনেক বেশি, আমাদের এখান থেকে জেনারিক ওষুধ ওখানে প্রচুর কম দামে বিক্রি হয়, এবং সেখানে আমাদের প্রফিট মার্জিনটা ফার্মা কোম্পানিগুলো ভালো জেনারেট করে। তো এইটা একটা এফেক্ট, খুব বড় এফেক্ট ফার্মার ওপর পড়তে পারে যদি 200% ট্যারিফটা লেগে যায়। তো এইসব সিনারিওর মধ্যে কিন্তু মার্কেট চলছে। তারই মধ্যে গতকাল যেভাবে মার্কেট ব্রেকআউট করেছিল, তাতে করে মনে হচ্ছিল যে হ্যাঁ ওপরে যাবে, কিন্তু মার্কেট আজকে তার নিজের চালটাকে চেঞ্জ করে দিয়েছে। চলুন চার্টে যাওয়া যাক, চার্টে গিয়ে আমরা এই বিষয়টা নিয়ে ডিসকাস করি। তো গতকাল কী হয়েছিল, গতকাল যে এই যে ব্রেকআউটটা দিচ্ছিল মার্কেটটা, ব্রেকআউট দিয়ে সাস্টেন করে এখানে ক্লোজিং দিচ্ছে। আজকে কী হয়েছে, ইন্টারডেতে নিচে পড়েছে, এই সাইডওয়েজ করে এই জোনটাকে বারবার রিটেস্ট করে ফাইনালি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেকেন্ড হাফে গিয়ে ফল করে গেছে মার্কেট। ফল করে এমন একটা জোনে এসছে, যে জোনটা আবার সেম কনফিউজিং জোন। অবভিয়াসলি এখানেই এই জোনটা বহুত দিন ধরে সময় কাটাচ্ছিল, সোমবার থেকে, সেই সোমবারে ওই জোনটায় আশেপাশে চলে এসছে। তো এখানে কি হতে পারে, এখানে ফার্স্ট আমি বলে দিই, এই 500-এর সিগনিফিকেন্স স্ট্রংটা চলে গেছে। এখন যতক্ষণ না 540 547-এর ওপরে মার্কেট যাচ্ছে, ততক্ষণ অবধি বুলিশ সিনারিও প্লে হবে না ফার্স্ট। আর একটা নিচের লেভেল, এক নতুন লেভেল আমি ড্র করা আছে, এই 400, এই 400-এর জোনটা ইম্পর্টেন্ট। 400 যদি নিচে কেটে দেয়, তাহলে আবার 339 এই নিচের লোটাকে রিটেস্ট করতে আসবে। এটার নিচে গেলে তাহলে আবার ওই 25-এর জোনটা খুলে যাবে। তো আপাতত মার্কেট যেভাবে চলছে সেইভাবে কাজ করাই ভালো, বুঝে শুনে। মার্কেট কিন্তু অ্যাজ সাচ উপরের দিকে যাওয়ার কিন্তু মানসিকতা কিন্তু দেখাচ্ছে না এই মুহূর্তে, বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি। আর একটা জিনিস যদি লক্ষ্য করেন আপনারা, যারা একটু এলিয়ট ওয়েভ জানে বা যারা নিউ ওয়েভ নিয়ে পড়াশোনা করেছে একটু, তাদেরকে বলি, এখানে একটা 5 লেগেড প্যাটার্ন কিন্তু এখানে তৈরি হয়েছে। যদি এই প্যাটার্ন নিয়ে হালকা কনফিউশন আমার ছিল, এখনও আছে স্টিল নাও, কিন্তু 5 লেগেড প্যাটার্ন কিন্তু এখানে একটা আছে। যেহেতু ফার্স্ট ওয়েভে কখনো 5 লেগেড প্যাটার্নটা প্রপার বোঝা যায় না অনেক সময়, এটা 5 লেগেড প্যাটার্ন আছে, এবং এখানে এবিসি হওয়ার প্রবাবিলিটিও আছে। যদি কালকে 400 নিচে কেটে যায়, তাহলে কিন্তু প্রবাবিলিটি হাই যে মার্কেট একবার নিচের লোকে রিটেস্ট করবে এবং ওর নিচেও যাবে। তাহলে এইটা কিন্তু এবিসিটা প্রমাণ হয়ে যাবে, এটা এ, এটা বি, আর এটা সি। এই জিনিস এই লেভেলটা সি, তো এই জায়গাটা প্রমাণ হয়ে যাবে
মানে অলমোস্ট প্রমাণ হয়ে যাবে অ্যাজ পার নিও ওয়েভ বা এলিয়ট ওয়েভ যা আপনারা শিখেছেন। তো চলুন এবারে ব্যাঙ্ক নিফটিতে যাওয়া যাক। তো ব্যাঙ্ক নিফটি কী হয়েছে, ব্যাঙ্ক নিফটিতে আজকে সাইডওয়েজ ছিল ব্যাঙ্ক নিফটি। প্রথম কথা, ওপরের জোনটাকে কাটেনি, যে জোনটা আমি ইম্পর্টেন্ট জোন বলেছিলাম 57,300 জোনটা ওপরে কাটেনি, আর নিচেও সিগনিফিকেন্ট 57,000 নিচে যায়নি। তো একটা সাইডওয়েজ মার্কেট প্লে হয়েছে ব্যাঙ্ক নিফটিতে। তো ব্যাঙ্ক নিফটি আপাতত নিউট্রাল আছে, ব্যাঙ্ক নিফটিতে এখন কোনো কিছু করার দরকার নেই। তো যতক্ষণ না 57,000 নিচে কাটছে, 56,995 এই জোনটা নিচে কাটছে, ততক্ষণ কোনো বিয়ারিশ সেন্টিমেন্ট, আর সবথেকে ভালো বিয়ারিশ জোন সেন্টিমেন্ট প্লে করতে গেলে এই 56,858 এই জোনটা কাটলে তাহলে অনেকটা কনফার্ম হয়ে যাবে যে এটা এইখানেও সেম দেখে নিন, এটা 5 লেগের প্যাটার্ন এখানে কিন্তু প্রপার নেই। প্রথম কথা, এখানে এটা একটা ফার্স্ট ওয়েভ, এটা এ বি সি সেকেন্ড ওয়েভ, আর এটা থার্ড ওয়েভ শুরু হতে পারে। তো এখানেও একটা কনফিউজিং জোন আছে। যতক্ষণ না এই লেভেলটা 56,858কে নিচে কাটছে ততক্ষণ ক্লিয়ার হবে না যে এটা এ বি সি কিনা, এই এ বি সি এটা পুরো সি ওয়েভ কিনা, ঠিক আছে। তো এই কমপ্লেক্স স্ট্রাকচার, যারা এলিয়ট ওয়েভ পড়াশোনা করেছে, এলিয়ট ওয়েভ খুবই কমপ্লেক্স স্ট্রাকচার, যারা পড়াশোনা করেছে তারাই বুঝতে পারবেন। তো আমি জাস্ট একটা সিনারিও বললাম যে এই সিচুয়েশানটা যতক্ষণ না 56,858 নিচে কাটছে ততক্ষণ বিয়ারিশ প্লে করার দরকার নেই, একটু সাইডে থাকা ভালো ব্যাঙ্ক নিফটি থেকে। চলুন গতকালের স্টকগুলো নিয়ে যে আলোচনা করেছিলাম সেগুলো একবার রিপ্লে করে নিই, দেখে নিই। প্রথমে গতকাল ডাবর নিয়ে আলোচনা করেছিলাম, আজকে ডাবর খুব সুন্দর চলেছে, ডেলি টাইম ফ্রেমের চার্টটা লাগিয়ে। তো আজকে ডাবরে খুব সুন্দর ব্রেকআউট দিয়েছে এবং ব্রেকআউট সাস্টেনও করেছে। আর ডাবর বললাম প্রপার স্টপ লস লাগিয়ে 200 DM এর নিচে স্টপ লস লাগিয়ে ইজিলি বুলিশ প্লে করা যাবে। গতকালই আমি বলেছিলাম আমার সুইং ট্রেডিংয়ের সেগমেন্টে। তো আজকে ভালোই চলেছে সেই শেয়ারটা। ইভেন আমি যে বিয়ারিশ সেন্টিমেন্ট প্লে করার জন্য যে শেয়ারটা বলেছিলাম, যে বিয়ারিশ এনগালফিং গ্লেনমার্ক, সেই গ্লেনমার্কে দেখে নিন, গ্লেনমার্কেও খুব সুন্দর একটা দেখুন আজকে কিন্তু হ্যামার নিচ থেকে বানিয়েছে, কিন্তু এই হ্যামারটাকে ততক্ষণ কনফার্ম বলবো না যতক্ষণ না এই হ্যামারের ওপরে ক্লোজিং হচ্ছে, হ্যামারের ওপরে ক্লোজিং হচ্ছে। আজকে কিন্তু রেড ক্যান্ডেল বানিয়েছে, আগামীকাল নিচেও যেতে পারে যদি ফার্মার যদি নিউজ এসে যায়, কারণ যেভাবে চার্ট বলছে তাতে করে এইটাকে হ্যামার অবভিয়াসলি ঠিক আছে। হ্যামার যদি কনফার্ম যদি না হয় তাহলে শুধুমাত্র হ্যামার বলে লাভ নেই। যতক্ষণ না এই জোনটা ওপরে কাটছে 1832 ততক্ষণ অবধি এখানে একটা বিয়ারিশ প্লে করা যেতে পারে, এই পজিশান রয়েছে এখানে গ্লেনমার্কে। আর আপনার যদি আরেকটা শেয়ার বলি আপনাদের, হিন্দালকো নিয়ে গতকাল বলেছিলাম। হিন্দালকো দেখুন আজকে খুব সুন্দর একটা নিচের টার্গেট হিট করে গেছে। আমি বলেছিলাম এই 20 DM এর আশেপাশে আসবো, ও 20 DM কেটে 50 DM এর আশেপাশে এসে একটা সুন্দর টার্গেট দিয়ে দিয়েছে। তো টুকটাক ভালোই শেয়ার চলেছে, আমি যেভাবে বলেছিলাম সেই স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করেছে। আর একটা শেয়ার যেটা গতকাল সেলের ব্যাপারে বলেছিলাম, তো সেল আজকে সুযোগই দেয়নি, কারণ সেলের স্টপ লস হিট করে গেছে। যদি কেউ ভুল করে নিয়েও থাকে, সেলের স্টপ লস হিট করে গেছে। তো সেল আজকে মুভমেন্টামই ওপরের দিকে দেয়নি, যেহেতু কালকে একটা কপারের ওপর নিউজ ছিল, সেই নিউজের জন্য একটা আজকে ক্যান্ডেল বানিয়েছে। তো ক্যান্ডেলটা নিচে থেকে আবার উপরেও চলে এসেছে। তো সেলটাকে দেখা যেতে পারে, যদি কেউ ফিউচারে কাজ করতে চায় সেল থেকে এই নিচে স্টপ লস দেখে যদি কালকে যদি 135 ওপরে যদি ক্লোজিং দেওয়ার চেষ্টা করে, তাহলে আবার সেলে বুলিশ প্লে করা যেতে পারে। তো চলুন এরপর রিলায়েন্সের চার্টে আসি। রিলায়েন্স আজকে খুব সুন্দর একটা এনগালফিং প্যাটার্ন তৈরি করেছে। তো রিলায়েন্স আজকে দেখুন বিয়ারিশ এনগালফিং, যে জোনটা নিয়ে আমি গতকাল আলোচনা করছিলাম, সেই জোনটা হচ্ছে এই রেজিস্ট্যান্স জোনটা। এই দেখেন এই রেজিস্ট্যান্স জোনটা, এই জোনটা থেকেই রিজেকশান নিয়ে ক্লোজিং দেয়নি, আজকে নিচের দিকে ক্লোজিং দিয়েছে, ওপরের দিকে ক্লোজিং দেয়নি। তো যতক্ষণ না অবভিয়াসলি কালকে যদি এরকমই একটা রেড ক্যান্ডেল বা এরকম টাইপের নিচের দিকে ক্লোজিং দিতে চেষ্টা করে, রিলায়েন্স নেগেটিভ ক্লোজিং দেওয়ার চেষ্টা করে, তাহলে একটা বিয়ারিশ সেন্টিমেন্ট মার্কেটের মধ্যে রিলায়েন্সই ক্রিয়েট করবে। আজকে রিলায়েন্সই নিফটিকে নিচে টেনে নিয়ে চলে এসেছিলো। তো চলুন রিলায়েন্সে কালকে কনফার্ম সিগন্যালের জন্য ওয়েট করবেন। আর কিছু স্টক নিয়ে যদি আলোচনা করতে যাই, বাটা ইন্ডিয়া আমার লং টার্ম পিকে রয়েছে অলরেডি, কিন্তু বাটা ইন্ডিয়া আমি যদি ছোটো টাইম ফ্রেমে কাজ করার জন্য বলি, আজকে একটা দেখুন সুন্দর একটা বুলিশ ক্যান্ডেল দিয়েছে। হ্যাঁ, যদি এই 1273 ওপরে যদি
বাটা ইন্ডিয়া যদি ক্লোজিং দেয় 1273 উপরে, আর যদি ফাইনালি যদি 1296 এই যে 200 ডিএমএকে ওপরে কাটতে শুরু করে, তাহলে কিন্তু বাটা ইন্ডিয়াতে একটা খুব সুন্দর সুইং ট্রেডিংয়ে অপরচুনিটি চলে আসবে। আর আগে দেখিয়ে দিই একটা বাটা ইন্ডিয়া, দেখুন এখানে একটা গ্রেপস্টোন ডোজি প্যাটার্ন তৈরি হয়েছিল। গ্রেপস্টোন ডোজি জেনারেলি একটা ট্রেন্ড রিভার্সাল সংকেত। এই দেখুন গ্রেপস্টোন ডোজি, এখানে আপনাদের যদি একটু ভালো করে দেখিয়ে দিতে চাই, এই দেখুন গ্রেপস্টোন ডোজি, সুন্দর একটা গ্রেপস্টোন ডোজি বানিয়েছে এবং তারপরে ওপরে কনফার্মেশন দিয়ে ওপরে ধীরে ধীরে ওপরে যাচ্ছে। তো বাটা ইন্ডিয়াকে আপনারা সুইং ট্রেডিংয়ের জন্য দেখতে পারেন, ওপরের দিকে প্লে করার জন্য। তো আর একটা যদি স্টক বলতে চাই, মোটামুটি এশিয়ান পেন্টস। এশিয়ান পেন্টস দেখুন, এশিয়ান পেন্টস ওপরের থেকে ওপরে খুলেছিল এবং ওপরে একটা রেড ক্যান্ডেল দিয়েছে। তো এই ক্যান্ডেলটাকে যতক্ষণ না এই জোনের নিচে আসছে এশিয়ান পেন্টস বা এই 200 ডিএমএকে নিচে কেটে দিচ্ছে, ততক্ষণ অবধি কনফার্মেশন আসবে না যে এশিয়ান পেন্টস আবার বিয়ারিশ হচ্ছে কিনা। তো এশিয়ান পেন্টসে বিয়ারিশ সিনারিও তৈরি হলেও হতে পারে, কারণ আজকে একটা ভলিউমও ছিল ওপর থেকে যথেষ্ট। এশিয়ান পেন্টস আজকে একটা ব্লক ডিলও হয়েছে। তো যদি কেউ কাজ করতে চায় এশিয়ান পেন্টসে বুলিশ সিনারিওতে, তাহলে 2460 ওপরে যদি যায় তো ওপরের দিকে প্লে করা যেতে পারে। হ্যাঁ, যদি নিচে কেটে যায় তাহলে আবার বিয়ারিশ, তাহলে জেনে রাখবেন যে আবার নিচের দিকে আসতে পারে। ওভারঅল মার্কেট যেহেতু নেগেটিভ, যদি প্লে করে তাহলে এইসব শেয়ার সব নিচে চলে আসবে। আমার রাজা ব্যাটারি, দেখুন আমার রাজা ব্যাটারিতে কি হয়েছে, এখানে অনেক দিন ধরে গ্রাইন্ডিং করছিল, গ্রাইন্ডিং করতে করতে আজকে একটা বুলিশ ক্যান্ডেল দিয়েছে। এই বুলিশ ক্যান্ডেল যদি আগামীকাল যদি এইখানে এর উপরে ক্লোজিং দেওয়ার চেষ্টা করে কোনো ক্যান্ডেল ওপরের দিকে, তাহলে একটা এই জোনটাকে টার্গেট করতে পারে। এই ওপরের এই জোনটা একটা টার্গেট আসতে পারে হিসেবে, এই যে 1040, 1030 এই জোনটাকে একবার টার্গেট করতে পারেন। তো মোটামুটি এরকমই টুকটাক স্টক নিয়ে কাজ করা যায়। আর যতক্ষণ যদি মার্কেট কাল পরশুর মধ্যে বা আগামী এক সপ্তাহ পরে যদি কখনো বিয়ারিশ হয়ে যায়, তখন সুইং ট্রেডিং থেকে একটু দূরে থাকবেন। তখন মার্কেটকে শর্ট করার মানসিকতা নেবেন এবং স্টক স্পেসিফিক শর্টিংয়ের তখন অপরচুনিটি থাকবে, সেগুলো আমরা তখন ডিসকাস করব। এখন আপাতত এই পর্যন্তই, নমস্কার।